তখন আমি আর আমার নেতৃত্ব গিয়ে সই করে এটা খুলে দিই। মানে সেই মিটিংয়ে আমি নিজে, আমাদের নেতৃত্বদের মধ্যে দুজন ছিলেন, নাম করছি না কারণ মানে এখন সব নানা, আমি ছিলাম, আমি অভিজ্ঞতাটা শেয়ার করছি, এবং সরকারি লেভেল থেকে আমরা খুলে দিই। এবং আমি খুলেছিলাম যে শুধু প্রয়োজন তা নয়, আমাদের এমন হচ্ছিল তখন ইউনিয়ন ভেঙে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, ইউনিয়ন ধরে রাখতে পারতাম না। সেই রাতে যদি সই না হতো, আর্টিস্টদের, টেকনিশিয়ানদের একটা বড় অংশ বেরিয়ে গিয়ে নতুন ইউনিয়ন তৈরি করতো, বুঝতে পারছি সেরকম। ওখানে তো আছেন সব মিলে আমরা তখন সরাসরি প্রায় 10,000 লোক যুক্ত আছে, সেইটা ভেঙে ব্রেক করছিল, সেটাও একটা কারণ, মিথ্যে কথা বলবো না। এই দুটি কারণে সই করা হয় এবং কাজ রিজিউম করা হয়। একজনেরও মৃত্যু হয়নি। আমরা খুব উল্টে কতগুলো প্রোটোকল, জামা কাপড় কাচা যেগুলো হচ্ছিল না সেগুলো সব এসে পড়ে, আমরা কাজটা শুরু করতে পারি এবং লোকগুলো বাঁচে। এই নিয়ে যখন তৎকালীন যে শিল্পীরা বুঝতে পারেননি, অ্যাকচুয়ালি কি হয়, আমি মনীষ যে কথাগুলো বলছি বুঝতে পারছি কেন, আমি কিন্তু আছি এর মধ্যে। যে নেই সে বাইরে থেকে অনেক কথা বলতে পারে, যে টিকিট বাড়বে না কমবে, মঞ্চের কি হবে, তারা বলতে পারে এসব কথা, কিন্তু ভেতরে থেকে বুঝতে হবে। যেটার আগে আমি বললাম যে আমাদের একটা কমপ্লিট স্টাডি তৈরি করতে হবে, যে স্টাডিটা আগামী দিনে যারা নাটক করবে তারাও বুঝবে যে যে কোনো জিনিস সেট করতে গেলে শুধু ভালোবাসা নয়, পড়াশোনাটাও দরকার, চর্চা দরকার, অনুধাবন দরকার, যে আমি একটা কিছু সেট করতে চাই। তখন খুব সমালোচিত হয়েছিলাম, কিন্তু এক সপ্তাহের মধ্যে সবাই বুঝতে পারে যে ইন্ডাস্ট্রি না করলে, তখন আমি যে সিদ্ধান্ত নেওয়ার সময় একটা বড় কথা বলেছিলাম যে এমনিতেও মানে খেতে পাচ্ছি না বলে মরবো, আর না হলে কন্টামিনেশন হয়ে মরবো, এই দুটোরই তো ফলাফল হচ্ছে মৃত্যু। কিন্তু যদি খুলে গেলে টাকা পাই তাহলে একটা কোথাও বাঁচার আশাও আছে, যেটা পরে ফল। আমি কিন্তু তখন যেদিকে খোলা হয় যথেষ্ট দ্বিধার সঙ্গে সেই শৈশবে উপস্থিত ছিলাম আর কি, মানে তাতে সমালোচিত হয়েছে, আমার বন্ধুরা সব আমায় ত্যাগ করে যায়, খুব কাছের বন্ধুরা নানাভাবে। কাগজ তো সবসময়, আমি মনীষের এখানটায় এই প্রচার কিছুই হবে না, তার কারণ আমি মনীষের এগেনস্টে কিন্তু কিছু বলিনি, বা ও আমাকে চারটে গাল পারেনি। এটা না করলে তো এখন এই তাৎক্ষণিক প্রচারের দিকে মানুষের যে ঝোঁক, এবং মিডিয়া সেটাকে সার্বিকভাবে যে তুলে ধরে। আমরা থিয়েটার কর্মী আসুন যে আমরা সবাই মিলে এখানে এইটুকু মনে মনে ঠিক করতে পারি কিনা যে থিয়েটার কিন্তু কোনো তাৎক্ষণিক এন্টারটেনমেন্টের বিষয় নয়। থিয়েটার একটা গভীর অন্বেষণ, গভীর অনুভব এবং গভীর তৃপ্তি। এটা চুটকি নয়, এটা একটা আনন্দ তৃপ্তির বিষয়, সেইটার অন্বেষণটাও অনেক গভীর। আমরা যদি সেটার মধ্যে না প্রবেশ করি তাহলে সারা জীবনে তল পাবো না, আর ওই নানা জায়গায় নানা কিছু করে বেড়াবো এবং শেষ জীবনে ভাববো যে কি করলাম। অন্তত আমার মনীষের কোনো আফসোস নেই, এই কারণে আমরা কিন্তু গভীরতার দিকে যাওয়ার চেষ্টা করেছি। শেষ করে আপনারা যদি মানে খুবই তো কম মানুষজন প্রশ্ন থাকলে যদি কোনো বক্তব্য থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। কথা বলতে চাই, হ্যাঁ বলতে পারি? হ্যাঁ, মানে সবাই বলতে, আচ্ছা এটা তো কিন্তু সংবিধানেই আছে, বুঝতে পেরেছেন? আপনি এরকম করছেন বরঞ্চ আমাদের মাঝে মাঝে চেপে দেওয়া হয়, চুপ করে আর নাটক তো হচ্ছে না, হাউস ওয়াইফকে ছেড়ে দিন না, তাহলে যিনি হ্যাঁ, বলবেন তার মুখটাও আপনি এবার বলবেন না কেন? সারা জীবন বলবেন, না হলে খুব বিপদ। না বলতে বলতে এই অবস্থা হয়েছে। প্রথমত হচ্ছে বঙ্গরঙ্গ কালিকাপুর বঙ্গরঙ্গ সংস্থার পক্ষ থেকে যে আজকে যে সেমিনারের আয়োজনটা করা হয়েছে, এটা সাধারণ দর্শকদের কথা ভেবে করা হয়েছে। সঞ্চালিকা প্রথমে বললেন যে একজন পক্ষে বলবেন, একজন বিপক্ষে বলবেন। আমাদের পরবর্তী সময় দেখলাম পক্ষে বিপক্ষে কেউ নেই, তারা একটা ধারণা নিয়ে আমরা কথা বলছি। তো আপনি যে কথাগুলো বলছিলেন যে ভালো ভালো নাটকগুলোকে ফ্রিতে দেখানো হচ্ছে, আচ্ছা ভালো নাটক তো বছরের পর বছর চলছে, এরকম তো আছে, আমি অত নাম দিয়ে বলতে পারবো না, বছরের পর বছর চলছে। ধরুন দেবশঙ্কর হালদারের একটা অভিনয় উত্তম মঞ্চে আছে, পরের দিনই আছে তপন থিয়েটারে, তারপরের দিনই আছে রবীন্দ্র সদনে, তিনটেই হাউসফুল। তাহলে পশ্চিমবঙ্গ সরকার, আমার কথাটা শেষ করে দিন, পশ্চিমবঙ্গ সরকার যদি প্রতি বছর একটা নাট্য উৎসবে একদিনের জন্য সেই একটা নাটককে ফ্রি অফ কস্ট করে দেয়, তা সেইখানেও দর্শক ফুল হবে, দর্শক আসন ফুল হবে, তাতে কি ক্ষতিটা হবে? এক নম্বর, কিন্তু উনি তো পরের পর করে যাচ্ছেন না, এটা গেল এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনি যেগুলো বললেন যে সরকারি হলের আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে, কিন্তু
উত্তম মঞ্চ খুব ভালো, মধুসূদন মঞ্চ খুব ভালো, সেখানে তপন থিয়েটার, যে আমি অর্থহীনভাবে বলতে পারি সেই হলের যারা কর্তৃপক্ষ দায়িত্ব নিয়েছে তারা ব্যবসা করছে, তারা সেই হলের হল ভাড়া সত্ত্বেও আজকে মুক্তাঙ্গনের সিট যত ভালো আছে তত সিট ওদের ভালো নেই। একদম সাউন্ড সিস্টেম অত্যন্ত জঘন্য। আপনি বললেন মেকআপ রুমে বসা যাচ্ছে না, বাথরুমের গন্ধ আসছে, তপন থিয়েটারে চলে যান। আমি গত 30শে মে আমার একটা অনুষ্ঠান হয়েছিল, ওখানে দুটো নাটক আমি করেছিলাম, সেটা আসছে, সেখানে পেছনের 4টে রোতে বসা যাচ্ছে না, বাথরুমের গন্ধ আসছে। তাহলে এরা রীতিমতো ব্যবসা করছে। তপন থিয়েটার তো সরকারি হল না না, আমি সরকারি না থাকা সত্ত্বেও তারা হলের ভাড়া বাড়াচ্ছে। এখানে মেন ক্যাপশন ছিল হলের ভাড়া এবং দর্শকের টিকিট। সেই দর্শকের হলের ভাড়ার থেকে বলছি, একটা বেসরকারি হল যখন ভাড়াচ্ছে তাহলে তার পরিষেবা সে কি দিচ্ছে, এটা হচ্ছে বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে একটা দীর্ঘ সময় লাগে একটা মানুষকে নাটক বুকিং করার জন্য। যখন আমি থাইল্যান্ডে ছিলাম, ওখানে অ্যালকাজার শো হতো, স্যার আপনারা বোধহয় জানেন অ্যালকাজার শো, বছরের পর বছর। আমি 5 বছর আগে যখন থাইল্যান্ড দেখেছি, আবার 5 বছর পরে যখন সেদিন ঘুরে এলাম, ওই অ্যালকাজার শো একটা দিনে 3টে শো হচ্ছে, 3টেই হাউসফুল। তাহলে নানা রকম, সেটা বলা পরিসর থাকলে পরে বলবো। আর পরবর্তী সময় হচ্ছে যে টিকিটের দাম, কিছু কিছু নাট্য দল দেখেছি তাদের হলে 15 জন দর্শক বসে নাটক দেখছে, অথচ সেখানে 300 সিট ফাঁকা পড়ে আছে। কেন? তাদের পরিচালককে জিজ্ঞেস করেছি, নাট্যর যিনি কর্তাকে জিজ্ঞেস করেছি, না আমরা এটা রাখবো। যে আমার যদি খেমন্ডি যদি এরকম থাকে তাহলে আমি কি করে কাজ করব? যখন আমি 30শে মে আমি তপন থিয়েটারে একটা নাটক করলাম, সেখানে একদিন আগে আমি দেখছি মাত্র 20% সিট আমার মানে ফুলফিল হয়েছে, আর আমার 80% ফাঁকা আছে। এটা যেহেতু মার্কেটিং এর দায়িত্বে আমি ছিলাম বলে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান করে দিলাম। আপনারা আমাকে হয়তো থাপ্পড় মারবেন, এটা আপনার নাটকে এটা করতে গেলেন কেন? বাই ওয়ান গেট ওয়ান করলাম, 100 টাকার টিকিট, আমার হুড় করে প্রায় 160 খানা টিকিট সেল হয়ে গেল। আমার বক্তব্য সেটা না, আমার বক্তব্য যে ফলালাদের মতো করি। আমি ফলালাকে দেখেছি বিভিন্ন বাজারে গিয়ে সে তরমুজ পচা ফেলে দিচ্ছে, কলা ফেলে দিচ্ছে, কমলা লেবু ফেলে দিচ্ছে। ফেলে দিচ্ছ কেন? এগুলো তুমি কমিয়ে বিক্রি করলে না, আমরা কমাবো না, আমি এই দামই রাখবো, আমার ওইটাই প্রফিট হয়ে যাচ্ছে। এটা ফলালের পক্ষে সম্ভব হয়। কিন্তু কাজু বাদাম যে বিক্রি করে তার কোনো ক্ষতি হয় না। ওই পচা কাজু বাদামটা হলদিরাম কিনে নেয়, ও বরফি বানায়। আমি জানি বলে বলছি স্যার, ঠিক আছে? সেখানে নাটক আমার একটা দিনে অনেক পরিশ্রম, একটা নাট্যকর্মীর পরিশ্রম, তাদের কলা পুলিশের পরিশ্রম। আমি নাটকের হলটা আমি কেন 100 টাকা রাখবো? আমি 50 টাকা টিকিট করে দিই না, তাহলে তো আমার হলটা ভর্তি হয়ে যায়, আমার বাকি টিকিটটা চলে আসে, পরবর্তী শোয়ে আমার খরচাটা আমি উঠে আসে। এটা আমি কেন করতে পারছি না? এটুকুই আমার আপনার পরিচয় দিন একটু। আপনার পরিচয় দিন। আমার নাম হচ্ছে সমরেশ ভট্টাচার্য। আচ্ছা, আপনি পেশায়? আমি পেশায় জাস্ট ছোটখাটো মার্কেটিং করি, এই আর কি। হ্যাঁ, আপনি একেবারে মার্কেটিং এর লোকের মতনই কথা বললেন। আমার বক্তব্য স্যার একটাই কথা, আমার বক্তব্য যে বেশিরভাগ সংখ্যক লোক দেখুন মিউনাস বলে একটা সংস্থা আছে, মিউনাস, ওরা সারা রাত্রি ধরে নাটক করে। নাটক যদি লোক ভালো না বাঁচতো, বিলে পয়সা, তাই তো? মিউনাস বিলে পয়সা। নাটক যদি ভালো না, রাত্রি 2টোয়, সেখানে আমি প্রত্যেকটা আমার লেখা আছে, আপনাকে দেখাতে পারবো, রাত্রি 2টোয় 62 জন লোক নাটক দেখছে, রাত 3টে 80 জন লোক নাটক দেখছে, ভোর 4টেতে 45 জন লোক নাটক দেখছে। কেন আসছে? তারা নাটক ভালোবাসে বলে আসছে। তাহলে তাদের কাছে যদি গ্রহণযোগ্য টিকিট হয়, 50 টাকার টিকিট হয়, আসবে না? গত 2 মাস আগে শিশির মঞ্চে ওই আমার পদ্ধতি নিয়েছিল বাই ওয়ান গেট ওয়ান করে, হল ভর্তি হয়ে, এবং পরে জায়গা দিতে পারিনি। এটা আমাদের ভাবতে হবে সাধারণ। আজকে আমি বঙ্গরঙ্গ সংস্থাকে অত্যন্ত ধন্যবাদ দেবো, একটা প্রাসঙ্গিক জিনিসকে তারা সেমিনারে এনেছে। থ্যাংক ইউ স্যার। আমার মনে হয় আমার একটা ব্যক্তিগত প্রস্তাব আর কি, সেটা হচ্ছে, আপনি কি ফেসবুকে আছেন? না। আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলুন, আজকেই খুলুন, করে আপনি যে মার্কেটিং স্ট্র্যাটেজিস গুলোর কথা ভাবছেন, যেমন বাই ওয়ান গেট ওয়ান এর কথা একটা ভেবেছেন, এরকম নিশ্চয়ই আরো অনেক ভাবনা আপনার মাথায় আসবে, মানে টিকিট বিক্রি করার, সেগুলো ওইখানে পোস্ট করুন এবং অন্যান্য নাট্যদলকে এই আইডিয়াগুলো দিন।
এবং সব নাটক দলকে কানেক্ট করে দেয়। এবং সব নাট্যদলকে কানেক্ট করে দিই। তো যারা এরকম ভাবে থিয়েটারের মধ্যে বাণিজ্যটুকুই দেখবে তারা হয়তো গ্রহণ করবে। এবং আপনি আপনার যে অভিজ্ঞতাটাও শেয়ার করবেন। না, আমি একটা সম্প্রতি এক নতুন সংখ্যা বেরিয়েছে আমার সাম্প্রতিক বলে একটা বই আমি বার করছি, সেটা আর খুব ম্যাচিওর না করলে আমি ওটা জনসম্মুখে আসবো না। তা আমি আমার বক্তব্য একটাই, এই আজকে সেমিনার কজন লোক বসে আছে, আপনি স্যার বক্তব্য বলে আপনার কিছু লোকজন হয়তো বসে আছে, বা বিদ্যুৎ বাবুর হয়তো লোকজন হয়তো বসে আছে, বা বিদ্যুৎ বাবুর হয়তো লোকজন কিছু, আমি সেটাই জানি না, ধরুন আমি জানি না যে এত সুন্দর একটা শ্রুতি নাটক হলো একটু আগে আপনাদের সেমিনারে আগে, অসাধারণ শ্রুতি নাটক, খুব ভালো লেগেছে। অথচ সেই পুরোনো কাবুলিওয়ালা রবীন্দ্রনাথের কাবুলি, আপনারা দেখেছেন কি শ্রুতি নাটকটা? না, অসাধারণ। ওই সামনে বসে আছেন তাপস বাবু, একটা দারুণ প্রেজেন্টেশন করলেন। কোথায় লোক, কোথায়? আমার আর শেষ কথা হচ্ছে যে নাটকের হল ভরাতে হবে। আমি বলছি কিন্তু আপনার কথাটার মধ্যে ডাইকটমি চলে এলো। হ্যাঁ? আমি বলছি আজকে আপনি তো বলছেন আজকে তো আমরা এখানে সবাই ফ্রি অফ কস্টই এসেছি, আপনি বাই ওয়ান গেট ওয়ান বলেছেন, আমি বলছি তার চেয়েও আরো ভালো অফার হচ্ছে ফ্রি। আমরা সবাই তো এখানে আজকে, আমার মনে হয় না যে আগে যে নাট্যটি অভিনয় হয়েছে তাতে কোনো টিকিটের ব্যাপার ছিল না তো, ছিল না তো। প্রচার ছিল না, হয়তো প্রচার হয়তো ছিল না। ওইগুলি আপনাকে মনীষ যে প্রস্তাবটা দিল আমার খুব গ্রহণযোগ্য লেগেছে। আপনার অবজারভেশনটা আপনার দিন এবং নাটকের দলগুলোর সাথে কানেক্টেড, মেবি কেউ টেক আপ করতে পারে। আর এই প্রসঙ্গে আমার আর একটা গল্প মনে পড়ছে, সেটা গল্প না ঘটনা, সেটা একটু না বললে খুব অন্যায় হবে আর কি, তাই জন্য বলছি। সেটা হচ্ছে এইটা আপনি মার্কেটিং এর কথা বলছেন, মার্কেটিং এটা যদি আমাদের নাট্য সংস্থা বা আমাদের নাট্য কোম্পানি, একজন বলেছিলেন যে কোম্পানি থিয়েটার হবে, সেটা যদি হতো তাহলে এটা মার্কেটিং ডিপার্টমেন্টের ভাবনা কি করে হাউসফুল করতে হবে, প্রচার কি হবে, কিভাবে হবে। গিরিশ ঘোষের নাটক যখন ঠাকুর রামকৃষ্ণ গেছেন, আমি কথাটা শেষ করি, সোলানা দিয়ে আমি কথাটা শেষ করি, হ্যাঁ, স্যার। মানে সেটাই সৌজন্য হওয়া উচিত। হ্যাঁ স্যার। স্যার বলবেন না, মনীষদা বলবেন। হ্যাঁ, স্যার কেন? ওটা একটা ওই অত বছরের ঔপনিবেশিক শাসনের ফসল, স্যার বলার না। হ্যাঁ, মনীষ বলে ডাকে, আপনার তো মনীষ বলে ডাকেন আর কি। না, মার্কেটিং এর কথা বলছেন তো, সেই প্রসঙ্গে বললাম আর কি। মার্কেটিং শব্দটা, আমি দীর্ঘদিন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ইস্টার্ন রিজিয়নের সেকেন্ড ম্যান হিসেবে চাকরি করেছি, বলে এবং সেটা মার্কেটিং ডিপার্টমেন্টে। বলে মার্কেটিং কথাটা, মার্কেটিং এর কনসেপ্টটাই কিন্তু একটা কর্পোরেট কনসেপ্ট, এবং সেটা এসেছে সেই সমস্ত মানে সংস্থার জন্য যাদের একটা মুনাফা জড়িয়ে থাকে। মুনাফা করার জন্য মার্কেটিং এর প্রয়োজন হয়। তো থিয়েটারে কিন্তু আমরা মুনাফা করতে আসি না, এক নম্বর। দু নম্বর যে গল্পটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে তখন ওডিয়ান বলে একটা থিয়েটার ফেস্টিভ্যাল হতো, মনে আছে? ভোডাফোন করতো। ভোডাফোনের তখনকার নাম কি ছিল? আচ্ছা, এক্স্যাক্টলি, হাজ করতো ফেস্টিভ্যালটা। তো স্যাটারডে ক্লাবে একটা ফেস্টিভ্যাল হয়েছিল, মার্কেটিং অফ থিয়েটার। তখন সবাই মার্কেটিং অফ থিয়েটার, আপনার মতন উৎসাহী কেউ কেউ হয়তো বলছেন মার্কেটিং অফ থিয়েটার নিয়ে কথাবার্তা, সেটাকেই সেমিনারের বিষয় রাখা হয়েছিল। সুনীল গঙ্গোপাধ্যায় সেই সেমিনারটা ইনগ্রেট করতে এসেছিলেন, কিন্তু ওর কিছু ব্যস্ততা ছিল, তাই আমাকে চলে যেতে হয়েছিল। উনি একটা কথা বলে চলে গিয়েছিলেন যে আমি থাকতে পারছি না, কিন্তু আমাকে যদি জানানো হয় যে থিয়েটারের মার্কেটে এলো না থিয়েটার মার্কেটে গেল, তাহলে আমার খুব ভালো লাগবে। তাই ইলিশ মাছ বিক্রেতা বা ফলালার বিক্রেতার বিক্রি পদ্ধতি আমি আমার থিয়েটারের টিকিট বিক্রি পদ্ধতির সঙ্গে মিলিয়ে ফেলবো যদি ভাবি, যেদিন ভাববো সেদিন আপনার শরণাপন্ন হবে। অন্য কেউ না? হ্যাঁ, আর কি কেউ কিছু প্রশ্ন বা কিছু বলতে কেউ আগ্রহী? আমার মনে হয় না। বেশ, আমরা একটা সুন্দর একটা সন্ধ্যার সাক্ষী হলাম প্রত্যেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এত সুন্দর একটি সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আপনারা কষ্ট দিচ্ছি, শুধু আপনারা উঠে পড়ুন না। পরবর্তী কোনো অনুষ্ঠান আছে? না, এরপরে কিছু নেই। আবার দেখা হচ্ছে কালিকাপুর গঙ্গরঙ্গর পরবর্তী কোনো অনুষ্ঠানে।
ততদিন ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে। শুভরাত্রি।